আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। গতকালের মতো আজও যখন বাসের মধ্যে উষা কাঁধ ঘেঁষে মধ্যবয়স্ক লোকটা আরেকটু চেপে দাঁড়ালো, তখনই পাঁচ ভাইয়ের পাঁচ জোড়া চোখ তীক্ষ্ণ থেকে যেন উত্তপ্ত হয়ে গেল। মনে হচ্ছে এই মুহূর্তে লোকটাকে চোখের উত্তাপ দিয়ে ভস্ম করে দিবে, কিন্তু সঠিক সময়ের জন্য পেছন সিট থেকে এক চুলও নড়ল না, বরং আগের থেকে আরো বেশি তীক্ষ্ণ চোখে লোকটার কার্যক্রম পর্যবেক্ষণ করতে লাগলো। উষা গুটিসুটি মেরে সিটের সাথে আরেকটু চেপে বসে মিয়ে যাওয়া কণ্ঠে লোকটাকে বলল, আঙ্কেল একটু সরে দাঁড়ান না। লোকটা কপাল কুঁচকে বাসখাই গলায় উত্তর দিল, আর কোথায় সাইডে চাপো বলো তো? লোকাল বাসে এরকম চাপাচাপি হবেই। এতটুকু যদি সহ্য করতে না পারো তাহলে লোকাল বাসে ওঠো কেন? এসব সহ্য করতে না পারলে বাসে ওঠার কোনো দরকার নেই। দেখতেই তো পাচ্ছ কি ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। সেখানে আমাকে সরতে বলো কোন আকেলে? লোকটার বাজখাই গলা আশেপাশে অনেকেই উকিঝুঁকি মেরে অবস্থা বোঝার চেষ্টা করছে। কিছু সময় তাদের দিকে তাকিয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। এগুলো অহরহ ঘটনা, এসবের মধ্যে না জড়ানোই যেন সবার জন্য মঙ্গল। ওসব ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সামান্য একটা কথার বিনিময়ে লোকটা তাকে কতগুলো কথা শুনিয়ে দিল, যাতে করে অপমানে তার চোখ দুটোতে নেমে এলো নোনা জল। সে সচরাচর বাসে ওঠে না, গতকাল আর আজকে উঠেছে। কাকতালীয়ভাবে গতকালও এই লোকটার এরকম অসভ্যপনা করেছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলেই বাসে উঠেছিল, সেখানেই এই লোকটার দ্বারা হয়রানির শিকার হয়েছে, আজও শুরু করেছে। এই সময় তার ভাইয়ের ভীষণ মনে পড়ছে, সাথে চাপার রাগও খুব কাজ করছে। কেন গতকাল সব জেনে শুনে আজ তাকে বাসে পাঠালো? আজ বাসায় গিয়ে সে কারোর সাথে কথা বলবে না, অথচ সে জানে না তার ভাইরা ইচ্ছে করেই আজ তাকে বাসে আসতে বলেছে, যাতে তারা লোকটার উত্তম মধ্যম দিতে পারে। এখন পেছনের সিটে বসে তার ভাইরা কিন্তু সবই খেয়াল করছে। পাশ থেকে উষার চোখের পানি মুছে দিয়ে তার একমাত্র প্রিয় বান্ধবী তারিন বলল, এই বোকা মেয়ে, কান্না করছিস কেন? একটু অপেক্ষা কর, তোর বান্ধবী তোর সাথে আছে তো। বাস থেকে নামার আগে ব্যাটার কি অবস্থা করি তাই দেখবি। চোখের পানি মোচ বলছি। শেষের কথাগুলো তারিন দাঁতের দাঁত চেপে রাগ নিয়ে বলল। উষা কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারল না। লোকটা এবার উষার কাঁধের দিকে হাত দেওয়ার চেষ্টা করছে। উষা ঘাবড়ে গিয়ে ভয়ার্ত চোখে লোকটার দিকে তাকাতেই লোকটার লোলুপ দৃষ্টি বিচ্ছিরি একটা হাসি দিল, যার মধ্যে বাজে কিছু ইঙ্গিত ছিল। এবার কিন্তু পেছনের সিটে বসে থাকা পাঁচ ভাইয়ের কেউই শান্ত থাকতে পারল না। উষার সবচেয়ে ছোট যে ভাই, নাম ঈশান, সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে পেছন থেকে লোকটার ঘাড়ের মধ্যে এক প্রচণ্ড ঘুষি বসিয়ে দিল। লোকটা মুখ থুবড়ে সামনের দিকে হুড়মুড় করে পড়ে গেল। এক মুহূর্তে পুরো বাস স্তব্ধ হয়ে গেল। ড্রাইভার বাস থামিয়ে দিল কি হয়েছে তা দেখার জন্য। ঈশান কিন্তু থেমে রইল না। লোকটার পেটের উপর বসে শার্টের কলার ধরে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে দিতে বলল, তোর সাহস হয় কি করে আমার বোনের গায়ে হাত দেওয়ার? আর তোকে মেরেই ফেলবো। পাশ থেকে উষার মেজ ভাই আদিল ঈশানকে উদ্দেশ্য করে বলল, কার বোনের দিকে হাত বাড়িয়েছে তার মর্ম বুঝিয়ে দে শান, পরবর্তীতে যাইতে সেম কাজটা না করতে পারে। নিজের ভাইদের কণ্ঠ শুনে উষা সাময়িক চমকে উঠল। পাশ ফিরে তাকিয়ে একসাথে পাঁচ ভাইকে দেখে খুশিতে আবারও কান্না করে দিল। সিট থেকে উঠে বড় ভাই অর্ণবের বুকে বড় ভাইয়ের বলে ঝাঁপিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অর্ণব বোনের মাথায় হাত বুলিয়ে সেজু ভাই ইশাদকে বলল, ইশাদ, তুই তারিন আর বনুকে নিয়ে বাসা চলে যা, এর ব্যবস্থা আমরা করছি। ঈশান লোকটাকে মেরে অবস্থা অর্ধেক খারাপ করে দিয়েছে। ওর মারের স্টাইল দেখে বাসের কেউ লোকটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসার সাহস করেনি।
উষা কিছুটা ভয়ও পেয়েছে। সাধারণত সে তার ভাইদের এরকম রূপের সাথে পরিচিত নয়। ঈশাদ বোনকে ধরে নিচে নেমে গেল। তারিনও তার পিছু পিছু চলল। আদিল সাথে দাঁড়িয়ে থাকা 5 নম্বর ভাই অরূপকে বলল, একে আমাদের ঠিকানায় নেওয়ার ব্যবস্থা কর। অরূপ একবার রাগী চোখে লোকটার দিকে তাকিয়ে আদিলকে বলল, ওকে মেজো ভাই। ধীর পায়ে একবার সবার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বাস থেকে নেমে গেল অর্ণব, আদিল, ঈশান ও অরূপ। লোকটাকে টেনে বাস থেকে নেমে গেল। যারা এদের চিনতে পেরেছে তারা আপাতত বিস্ময়ের ঘোরে আছে। কি থেকে কি হয়ে গেল তা তাদের মাথার উপর দিয়ে গেছে। তাছাড়া মির্জাদের উপরে আঙ্গুল তোলার সাহস তাদের কারোরই নেই। উষা মির্জা, মির্জা বাড়ির 5 ভাইয়ের একমাত্র বোন। বড় ভাই অর্ণব মির্জা, মেজ ভাই আদিল মির্জা, সেজো ভাই ঈশাদ মির্জা আর ছোট ঈশান মির্জা। এছাড়া আরেক ভাই আছে, সে হলো অপরূপ মির্জা। সম্পর্কে অপরূপ ওদের আপন ভাই নয়, কিন্তু আপনের থেকেও কম নয়। বোনের জন্য 5 ভাই যেমন জান দিতে পারে তেমনি নিতেও পারে। বাকি সবকিছু চুলোই যাক, বোন তাদের সবার আগে। 5 ভাইয়ের কেউ বোনকে নাম ধরে ডাকে না, আদর করে বনু, আমার বনু। উষা সবাইকে ভাইউ বলে সম্বোধন করে, বড় ভাইউ, মেজো ভাইউ, এরকম। অতি আদরে থাকা মেয়েগুলো যেমন ননির পুতুল হয় তেমনি উষা। সে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অবশ্য প্রতিবাদ করার জন্য তার ভাইরা আছে, তাই যেন সে অনেকটা ভীতু স্বভাবের। ছোট খুপড়ির মতো চিলেকঠার মতো জায়গায় উল্টে পড়ে আছে সে লোকটা। দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে আছে, তবুও এলোপাথারি লাথি মেরেই যাচ্ছে ঈশান ও অপরূপ। মেদবহুল দেহটা জানান দিচ্ছে যে একজন সরকারি চাকুরিজীবী। আসলেই সে একজন সরকারি কর্মকর্তা। প্রতিদিন বাসে করে সে তার চাকরি ক্ষেত্রে যায়। বয়স 50-এর কোঠায় হলেও স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। বাসের মধ্যে প্রায় সে নানাভাবে মেয়েদের হয়রানি করে। 5 ভাইয়ের মধ্যে ঈশান সবচেয়ে বেশি রাগী। বোনের ক্ষেত্রে সে ভীষণ পজিটিভ। সামান্য কিছুতেই এখানে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলে। বোনের ম্যাটার হলে তো সেখানে খুন খারাপি হয়ে যাবে। অর্ণব, আদিল দূরে বসে চায়ের কাপে চুমুক মারছে। এই অবেলায় চা একটু বিস্ময়কর ব্যাপারই, কিন্তু তারা 2 ভাই যখন চিন্তায় থাকে তখন তাদের চায়ে ডুবে থাকতে দেখা যায়। তাদের ধ্যান ফিরল অপরূপের কথায়। ভাই, এটাকে কি জানে মেরে ফেলবো? আদিল ভ্রু কুঁচকে উত্তর দিল, না। ভাইয়ের না শব্দ শুনে ঈশান তেজি বাঘের মতো গর্জে উঠল। না মানে কি বলছো তুমি মেজো ভাইয়া? ও আমাদের বোনের কাঁধে হাত দিয়েছে, ওকে তো আমি জানিয়ে মেরে ফেলবো। পুরো কথা শেষ হওয়ার আগেই আদিল হাত উঠিয়ে ঈশানকে থামিয়ে বলল, ওর হাত দুটো এমন অবস্থা কর যাতে জীবনে আর কোনো মেয়ের কাঁধে হাত রাখতে তো দূরের কথা, হাত বাড়াতেই না পারে। ভাইয়ের এমন প্রস্তাবে ঈশান বা অপরূপ কেউ খুশি হলো না। তাদের ধারণা মতে এর একমাত্র শাস্তি মৃত্যু। কিন্তু ভাইয়ের হুকুম অমান্য করার সাহসও তাদের নেই। রাগে ফুঁসতে ফুঁসতে লোকটাকে নিয়ে অন্যদিকে চলে গেল। এখন এই 2 হাত কেটে হসপিটালে ভর্তি করে রেখে আসবে। আদিল হাতে থাকা চায়ের কাপ রেখে একবার বড় ভাইয়ের দিকে তাকালো। অর্ণব খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবছে। আদিল জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? অর্ণব মুখে কোনো কথা বলল না, চোখ উঠিয়ে একবার আদিলের দিকে তাকালো। তারপর চায়ের কাপটা টেবিলে রেখে হনহন করে বের হয়ে গেল। আদিল ভাইয়ের মতে কিছু বুঝলো না। ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। মিনিট 25-এর মধ্যেই অর্ণব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ির ভেতর ঢুকলো। হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ঢুকে উচ্চস্বরে তার স্ত্রীকে ডাকতে লাগলো, জিনিয়া, জিনিয়া। মিনিট 25-এর মধ্যেই অর্ণব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ঢুকে উচ্চস্বরে তার স্ত্রীকে ডাকতে লাগলো, জিনিয়া, জিনিয়া। জিনিয়া সবেমাত্র তার 4 বছরের ছেলে অনলকে খাইয়ে এটো প্লেটটা কিচেনে রাখতে গিয়েছে।
এর মধ্যে অর্ণবের কণ্ঠ পেয়ে কিছুটা চমকে গেল। সচরাচর এই সময় অর্ণব বাসায় আসে না। প্লেটটা বেসিনের ওপর রেখে হাতটা ওড়নায় মুছে সেদিকে রওনা দিল। অনল তার বাবাকে পেয়ে বাবা বলেই কোলে চড়ে বসেছে। অর্ণব ছেলেকে কোলে নিয়ে সোফায় বসল। জিনিয়া স্বামীর সামনে দাঁড়িয়ে কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এই সময়ে? অর্ণব জিনিয়ার কথার উত্তর দিল না। তার ছেলের কপালে চুমু খেয়ে বলল, বাবা, তুমি তোমার আনির কাছে যাও, আব্বু এখন আম্মুর সাথে কথা বলবে। অনল তার ফুপি উষাকে রানী বলে সম্বোধন করে। এটা তার বাবার চাচা চাচিরা শিখিয়েছে তাকে। অনল বাধ্য ছেলের মতো বাবার কথায় মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বাবা। তারপর দ্রুত বাবার কোল থেকে নেমে উষার রুমের দিকে ভো দৌড় দিল। অর্ণব জিনিয়ার এক হাত ধরে টেনে তার পাশে বসালো। জিনিয়া এখন হতবম্ব হয়ে আছে। এই ছেলের মতিগতি সে এত বছর সংসার করেও বুঝে উঠতে পারছে না। কখন যে মনে কি ঘুরে তা একমাত্র সেই জানে। জিনিয়া আবারও প্রশ্ন করল, অনলের বাবা, কি হয়েছে বলো তো? ঘন্টাখানেক আগে ঈশাদ উষাকে নিয়ে ফিরে এলো, এখন আবার তোমার আগমন। বাসায় কোনো অনুষ্ঠান হলে তো যুদ্ধ করেও তোমাকে দুপুরে খবর দিয়ে আনা যায় না। আজ হঠাৎ তুমি এই সময় বাসায়? আমার একটু খটকা লাগছে। আসলে বলো তো কি হয়েছে? অর্ণব একবার জিনিয়ার মুখ পানে তাকালো। চোখ মুখে মেয়েটার হাজারো প্রশ্ন, কিন্তু অর্ণব বাইরের ঝামেলায় জিনিয়াকে কিংবা পরিবারের কোনো মেয়েকে জড়াতে পছন্দ করে না। তাই এখনকার কাজ হলো প্রতিবারের মতো সন্তর্পণে সবকিছু এড়িয়ে যাওয়া। অর্ণব জিনিয়ার কথার পিঠেই প্রশ্ন করে বসলো, আমাকে এই সময়ে দেখে কি তুমি খুশি হওনি? জিনিয়া কপাল কুঁচকে কিছুটা বিরক্তি মাখা কণ্ঠে ঝাঁঝালো উত্তর দিল, কি যে বলো না তুমি! তোমাকে এই সময় দেখে কেন খুশি হব না বলো তো? তাহলে এত প্রশ্ন করছো কেন? জানার জন্য। বাদ দাও তো, এখন আমি যে জন্য দেখছি তাই শোনো। জিনিয়া নড়চড়ে বসে বলল, বলো। তোমার ভাই কোথায়? অর্ণবের মুখে নিজের ভাইয়ের কথা জিজ্ঞেস করার সাথে সাথেই জিনিয়ার মুখটা ঘন আধারে ছেকে গেল। অর্ণবের সূক্ষ্ম চোখে তা কিছু এড়ালো না। পরের দিন বিকেলের মিষ্টি রোদের আলোয় চারিদিকে ঝিলমিল করছে, সাথে ঝিরিঝিরি বাতাস যেন পরিবেশটাকে আরো আকর্ষণীয় করে দিচ্ছে। আজ উষা কলেজে যায়নি। গতকাল যে কাহিনী ঘটেছে তাতে আজ মন সায় দিচ্ছে না কলেজে যেতে। বিশাল এক ঘুম দিয়ে একটু আগেই উঠেছে। গতকাল যা হয়েছে তাতে সে কিছুটা আপসেট। মাঝে মাঝে খুব ইচ্ছে করে এসবের প্রতিবাদ করতে, কিন্তু মনের গহীন কোণে কোথাও যেন একটা ভয় কাজ করে। অথচ একটা মানুষ ছিল যে সব সময় তাকে সাহস জোগাতো, একা একা নির্ভয়ে নিজেকে রক্ষা করতে শিখাতো। কিন্তু আজ সে লাপাত্তা। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকিয়ে বিড়বিড় করে উষা বলল, কোথায় আপনি? আর কত অভিমান করে থাকবেন? আমি আমার ভুল বুঝতে পারছি তো। দেখুন, আপনাকে ছাড়া আমি ভালো নেই। চলে আসুন না প্লিজ, আমি আপনার সব কথা শুনবো। চোখের কোণ বেয়ে টুক করে এক ফোঁটা জল নিচে পড়ল। উষার চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে গেছে। নিজের করা পাগলামিগুলোর জন্য এখন নিজেকে আফসোস হচ্ছে। ওই যে কথাই আছে না, কোনো মানুষ থাকতে আমরা তার কদর বুঝি না, হারিয়ে গেলে খুঁজি। উষারও সেরকম দশা। চোখের পানি মুছে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এখন একা থাকলে অনেক খারাপ লাগবে, তাই এখন কারোর সাথে গল্প করবে। উষাকে উকি দিল মেজো ভাইয়ের রুমে। এই সময় তার মেজো ভাবি অথই জেগে থাকে। সব ভাই তাদের নিজস্ব কাজে গেছে। বড় ভাবি তার ছেলেকে নিয়ে দুপুরে ঘুমিয়ে থাকে, তাই সেদিকে পা বাড়ল না। 5 ভাইয়ের মধ্যে বড় ভাই অর্ণবার মেজো ভাই আদিল বিয়ে করেছে। বাকি 3 ভাই এখনো অবিবাহিত। বড় ভাইয়ের এক ছেলে আর মেজো ভাইয়ের বড় অথই 7 মাসে প্রেগনেন্ট। অথই জিনিয়া দুজন উষাকে নিয়ে বোনের মতো ভালোবাসে। অবশ্য ভালোবাসতেই হবে, নয়তো এই বাড়িতে তাদের থাকা হবে না। অথই দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিলের কিছু শার্ট ভাঁজ করছিল। উষা ভেতরে ঢুকে পেছন থেকে জড়িয়ে ধরল। অথই প্রথমে একটু ভয় পেল, পরবর্তীতে বুঝতে পেরে উষার মাথায় গাঁটটা মেরে বলল,
এই পাজি মেয়ে, এইভাবে কেউ ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। উষা খিলখিল করে হেসে উঠল। তার নিজের কোনো বোন নেই তো কি হয়েছে, দুটো ভাবি যেন তার নিজেরই বোন। উষা অথৈকে ছেড়ে সামনের খাটে আরাম করে বসে বলল, ভালো লাগছিল না, তাই তোমার সাথে আড্ডা দিতে চলে এলাম। অথৈ হাতের কাজ করতে করতে বলল, আমি একবার তোমার রুমে ঢু মেরে এসেছি, কিন্তু তুমি নেই। তখনই ভেবেছি তুমি ছাদে। আমার তো আবার এই অবস্থায় ছাদে যাওয়া করা নিষেধ, তাই রুমে এসে টুকটাক কাজে মনোযোগ দিলাম। এরপর শুরু হলো ভাবি ননদের যত গল্প স্বল্প। থাক, আমরা আর তাতে গল্প যোগ না দেই, তাহলে আবার বোর হয়ে যাব। রাতে মির্জাবাড়ির একটা নিয়ম আছে, সেটা হলো সকালে ও রাতে একসাথে বসে খাবার খেতে হবে। যে যত ব্যস্ত থাকুক, যার যত কাজ থাকুক, সব ফেলে একসাথে খাবার খেতে হবে। খাবারের টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জিনিয়া আর কাজের মহিলা মালতি চাচি সবাইকে সার্ভ করে দিচ্ছে। আগে অবশ্য জিনিয়া আর অথৈ সার্ভের কাজটা করত, কিন্তু অথৈ প্রেগনেন্ট হওয়ার পর থেকে সে ফুল রেস্টে আছে। ঈশান বোর্ড থেকে উষার প্লেটে হাত বেড়ে দিল। আদিল জগ থেকে পানিটা গ্লাসে পানি ঢেলে দিল। অপরূপ কতগুলো তরকারির বাটি সামনে এগিয়ে দিল, উষার পছন্দ মতো যাতে যে কোনো একটা নিতে পারে। বোনের খাবারে তদারকি পাঁচ ভাই নিজেই করবে, এই ক্ষেত্রে তারা অন্য কাউকে দায়িত্ব দিবে না। অর্ণব ভাতের প্লেট থেকে এক লোকমা খাবার তুলে উষার মুখের সামনে ধরল। উষা চুপচাপ মুখে খাবার নিয়ে খেতে লাগলো। অপরূপ চিংড়ি মাছের তরকারির বাটি থেকে বড় মাছটা উষার প্লেটে তুলে দিতেই ছো মেরে সেটা ঈশান নিজের প্লেটে নিয়ে নিল। সবাই চোখ রাঙিয়ে ঈশানের দিকে তাকাতে ঈশান মাছের একটা বড় সড়ো কামড় বসিয়ে সামনের পাটি দাঁত দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, বনু এত বড় মাছ খেতে পারবে না, তাই আমি একটু কমিয়ে দিচ্ছি। উষা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চিৎকার দিয়ে বলল, তোর কি আমার সাথে না লাগলে ভালো লাগে না? ঈশান দাঁত দেখিয়ে আবারও হেসে বলল, না রে কালুর মা। উষা কালুর মা ডাকটা শুনে আরো রেগে গেল। আদিলকে বিচার দিতে বলল, মেজো ভাইও ওকে কিছু বলো, ও সব সময় আমার সাথে কেন লাগে? ঈশান ভেঙচি কেটে বলল, এই তোর সাথে কোথায় লাগলাম? আমি তোর থেকে কত দূরে আছি দেখতো। আসলে তোকে সবাই এত আদর করে, আমার সহ্য হয় না। কই আমিও তো ছোট, আমাকে তো এত আদর করে না। সব তোর জন্য কেন? ঈশানের কঠোর উত্তর উষা দেওয়ার আগেই আদিল বলে উঠল, শান, আবারও তুই বনুর সাথে জোড়া দিচ্ছিস? তুই ভালো করে জানিস ওর এত আদর যত্ন কেন। আমাদের 10টা না 5টা না, একটা মাত্র বোন, 5 ভাইয়ের একমাত্র বোন, তাই অতি আদরের হবে, তাই তো? ঈশান খাবার মুখে দিয়ে চিবোতে চিবোতে ব্যঙ্গ সুরে বলল, হ্যাঁ, এর জন্য তো কালুর মা গর্ত হচ্ছে, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। লোকটাকে গতকাল ঠাটিয়ে এক চড় মারলে কি এত কাহিনী হতো? অর্ণব ধমকে বলল, কি হচ্ছে এসব শান? ঈশান চুপ হয়ে গেল। উষার মাঝে মাঝে নিজের উপর রাগ হয়, কেন সে নিজের সাথে কিংবা অন্যের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করতে পারে না। তার ভাই তাকে ক্যারাটে শেখার প্রশিক্ষণ দিয়েছিল, যাতে সে অন্তত সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। 2 দিন গিয়ে উষা সেই যে ফিরল, তারপর তাকে আর কেউ জোর করেও নিতে পারেনি। উষা জানে ঈশান তাকে রাগিয়ে তার থেকে নিজের মধ্যে একটা জেদ সৃষ্টি করতে চাইছে, যে জেদে সে নিজেকে রক্ষা করতে শিখবে। কিন্তু উষার মধ্যে সেই স্পৃহা নেই। সে মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো। এবার অর্ণবের থেকে আদিল প্লেট নিয়ে বোনের দিকে এক লোকমা খাবার এগিয়ে দিয়ে সবাইকে বলল, আমার বোনকে রক্ষা করতে আমার 5 ভাই আছি, তাই কোনো কিছুর দরকার নেই। যে বোনকে রক্ষা করতে 5 ভাই আছে, তার কি কোনো ভয় থাকতে পারে? উষার দিকে এগিয়ে দেওয়ার আদিলের হাতের খাবার। উষা আগেই ঈশাত মুখে নিয়ে দুষ্টামি হাসি দিয়ে আদিলের কথার সমর্থন জানিয়ে বলল, একদম না, জরিনার মা বলে কথা। উষা চেঁচিয়ে উঠল, তোমরা কি শুরু করছো ভাইউ? একজন আমার মাছ নিয়ে যাও,
আরেকজন আমার মুখের সামনের খাবার নিয়ে যাও। কি শুরু করছো বলো তো? ভালো হয়ে যাও তোমরা। সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। এটা রোজকার কাহিনী। ঈশানের কাজটাই বোনের সাথে লাগা। ঈশার অবশ্য বেশি লাগে। খাবার টেবিলে ওদের খুনসুটি লেগেই থাকে। জিনিয়া অথই চুপচাপ নীরব দর্শকের ভূমিকা রাখে। ভাই বোনদের মধ্যে তারা কোনো কথা বলে না। অনল খাপটি মেরে অথৈর কোলে বসে আছে। বড় চাচিকে তার ভীষণ পছন্দ, সবসময় এর সাথে থাকতে পছন্দ করে। শুধু খাবার আর ঘুম জিনিয়ার কাছে, বাকি সব কিছুই অথই। হাসি ঠাট্টা খুনসুটিতে সবাই খেতে লাগলো। জিনিয়ার বুক চিরে একটা বিষাদের দীর্ঘশ্বাস বয়ে গেল। কতদিন ধরে তার ছোট্ট ভাইটাকে এক নজর দেখে না। ওর সাথে এমন খুনসুটি ছিল। 5 ভাইয়ের তার বোনকে আদর করতে দেখলে তারও ভাইয়ের কথা মনে পড়ে। কোথায় যে রাগ করে নিরুদ্দেশ হলো কেউ জানে না। জিনিয়া মনে মনে বলল, ভাই তুই যেখানে থাকিস ভালো থাকিস। গাছের ডালে ঝিরিঝিরি পোকার ডাক। দূর থেকে মাঝে মাঝে নাম না জানা পাখির কিচিমিচি শোনা যাচ্ছে। সামনে তাকাতেই যত দূর চোখ চায় শুধু সবুজ আর সবুজ। ইরি ধানের মৌসুম চলছে। বিশাল এরিয়া জুড়ে রোপণ করা হয়েছে ধান। সবুজ ধান ক্ষেতের মধ্যে ঘাস ফড়িং লাফাচ্ছে। বিকেলে যেন এই পরিবেশটা আরো বেশি মোহনীয় হয়ে যায়। নিরিবিলি নির্জন একটা ছোট্ট গ্রাম। গ্রামে যেদিকে তাকায় সেদিকে সবুজ ধানের মাঠ। এ যেন কবির কথিত ছায়া ঢাকা নিবিড় সুজলা সুফলা শান্তিপূর্ণ এক গ্রাম। দোচালা এক পাকা মেঝের ঘরে নাক বারান্দার মধ্যে বেতের চেয়ারে বসে আছে 28 ঊর্ধ্ব এক যুবক। হাতে তার ইংরেজি সাহিত্যের একটি উপন্যাসের বই। মনোযোগ সহকারে উপন্যাসের পাতায় চোখ বুলাচ্ছে। উপন্যাসের নাম কিস দ্য গার্লস। কিস দ্য গার্লস এর লেখক জেমস প্যাটারসন। অনুবাদ করেছেন অনিল দাস। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটি বই। এই গল্পে সিরিয়াল কিলার 2 জন। একজন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল কলেজের ক্যাম্পাস থেকে সুন্দরী বুদ্ধিমতী মেয়েদের অপহরণ করছে ক্রমাগতভাবে। সে মেয়েদের কাছে নিজেকে বিশ্বপ্রেমিক ক্যাসানোভা দাবি করে। সে মেয়েদেরকে বন্দি করে রাখে তার গোপন অবস্থাতেই। সেখানেই তাদের উপর চলে বিভিন্ন অত্যাচার ও বিভিন্ন খামখেয়ালি পরীক্ষা নিরীক্ষা। অপরজন লস অ্যাঞ্জেলেসের বর্ণনাতীতের নৃশংস খুন করে সৃষ্টি করেছে আতঙ্ক। 2 জনই খুবই প্রতিভাবান এবং কৌশলী খুনি। তাদের প্রতিটি খুন হলো পারফেক্ট ক্রাইম। যুবকটি খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে। তার অগোছালো কোকড়ানো চুলগুলো ভেজা, যা দেখে বোঝা যাচ্ছে সদ্য স্নান শেষ করেই বই নিয়ে বসেছে। চুলের কার্নিশ বেয়ে টুপটাপ কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বইয়ের পাতায়। তাতে যুবকের কপালে বিরক্তিতে ঈষৎ কুঁচকে এলো, কিন্তু তাতে তার পড়ার ব্যাঘাত ঘটল না। চরম রোমাঞ্চকর ও টান টান উত্তেজনায় কাজ করছে। এই বুঝি সব রহস্যের সমাধান হলো। কিন্তু তার আগেই তার হাফ প্যান্টে থাকা মোবাইলটা ভাইব্রেট হতে লাগলো। একবার মন স্থির করেছিল কলটা ধরবে না। অনবরত ভাইব্রেশনের কারণে তার পড়া ডিস্টার্ব হচ্ছে। চোখ মুখে এক রাশ বিরক্তি নিয়ে মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করলো। মোবাইল স্ক্রিনে প্রিয় বন্ধুর নামটা দেখে মুহূর্তেই বিরক্তির পালিয়ে মলিন মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। রিসিভ করে কানের কাছে মোবাইল ধরতেই ওপাশ থেকে তার বন্ধু বলল, কোথায় তুই? যুবকটি বইয়ের পাতার কোণায় দিয়ে ছোট্ট ভাঁজ করে বইটা বন্ধ করলো। তারপর মুচকি হেসে বলল, আছি কোনো এক নাম না জানা দেশে। অপর পাশ থেকে ধমকের সুরে বলল, ওইসব কাব্যিক ভাষার ডায়লগ অন্য কোথাও দিস। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। ছেলেটার ঠোঁটে এখনো হাসি বজায় আছে। সবাই তাকে হন্যি হয়ে খুঁজছে। এতে যেন সে একটা পৈশাচিক আনন্দ খুঁজে পাচ্ছে। তবে তার মনটা আকুল হয়ে আছে, যাকে তার গুরুত্ব বোঝানোর জন্য সব যোগাযোগ বিচ্ছিন্ন করে পড়ে আছে। সে তাকে খুঁজছে কিনা সেটা জানতে।
সাময়িক সময়ের জন্য ভাবনার ঘুরে চলে গিয়েছিল সে, কিন্তু তার বন্ধুর ঝাঁঝালো গলায় কণ্ঠ শুনে ভাবনায় ফিরে এলো। ইয়ার্কি করিস আমার সাথে? তোর কি সব কিছু ইয়ার্কি লাগছে? তুই আমার নিরুদ্দেশ কেন হয়েছিস? ঠান্ডা গলায় উত্তর দিল যুবকটি। মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝাতে সবার থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। তার মানে তুইও এখন পাগলামি শুরু করেছিস? প্রশ্নের উত্তর না দিয়েই সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলি? এটা তো কারোর কাছে নেই। অপর পাশে থাকা ব্যক্তিটা যুবকের কথায় উত্তর না দিয়ে জোর গলায় বলল, আগে তুই আমার কথার উত্তর দে। যুবকটির মুখে আবারও হাসির ছটা, তবে এবারটা ভিন্ন। তাচ্ছিল্যের হাসি হাসছে। তাদের কথার মাঝে ভেতর থেকে এক মধ্যবয়স্ক লোক এসে ছেলেটিকে বলল, ভাতিজা খেতে এসছো? যুবকটি কানে মোবাইল ধরে রেখেই তাকে ক্ষীণ স্বরে উত্তর দিল, আপনি যান, আমি আসছি। লোকটা 1 মিনিটও দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই ভেতরে চলে গেল। যুবকটির দৃষ্টি এখন সামনে ধান ক্ষেতের উপর নিবদ্ধ। সবুজ ক্ষেতের মধ্যে ধানের ছড়া এসেছে, সেখানে কিছু সাদা বকের আনাগোনা। আকাশের নাম না জানা কিছু পাখি তাদের নিজস্ব সুরে ডাকতে ডাকতে সা করে উড়ে গেল। সেদিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটি। মোবাইল অপর পাশ থাকা তার বন্ধু একটানা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। সেদিকে যুবকের ভ্রুক্ষেপ নেই, সে তো সবুজ ধান ক্ষেতের বাতাসে দোল খাওয়া দেখছে। ইস, কি সুন্দর দৃশ্য! নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ। মাঝে মাঝে সে নিস্তব্ধতা কাটিয়ে রাত জাগা পাখি ডেকে উঠছে। তাদের শব্দে মনে হচ্ছে আধারটাকে কেউ চিরে ফেলছে। রুমের লাইট বন্ধ। অন্ধকারের মধ্যে জানালা খুলে বাইরের দিকে মুখ করে নিস্তব্ধ পরিবেশ উপভোগ করছে উষা। একাকিত্বটাকে এভাবে উপভোগ করার আনন্দ অন্যরকম। এর মধ্যে থাকে ভিন্ন একটা ভালো লাগা। হঠাৎ করে বাতি জ্বলে উঠল। উষা চোখ কুচকে পেছনে তাকালো। ঈশান দেয়ালে হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। উষা কিছুটা বিরক্তি গলায় প্রশ্ন করলো, কি হয়েছে ছোট ভাইউ? ঈশান তীক্ষ্ণ চোখে একবার বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? উষা নিজের মনোভাব লুকিয়ে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রত্যুত্তর বলল, আমার আবার কি হবে? দেখ, আমাকে এসব মন ভোলানোর কথা বলিস না আলোর মা। যা জিজ্ঞেস করছিস তার স্ট্রেট উত্তর দে। উষা নড়ে চড়ে বসে উত্তর দিল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এতটুকু উত্তর দিতে উষার আজ ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সে তার ভাইকে মিথ্যে বলছে। সে তো ভালো নেই, ভেতরটা যে একজনের জন্য কাঁদে। তবুও ভাইদের প্যারেশানি না লাগার জন্য কি সুন্দর ছটফট মিথ্যে উত্তর দিয়ে দিল। মনে মনে এর জন্য নিজেকে ধিক্কার জানালো উষা। উষাকে চুপ থাকতে দেখে পাশ থেকে অপরূপ বলে উঠল, দেখছিস শান, আমাদের বুনু আমাদের থেকে কথা লুকানো শিখে গেছে। তার মনে সেই অনেক বড় হয়ে গেছে। উষা এক পাশ ঘুরে ছিল বলে অপরূপকে খেয়াল করেনি। অপরূপের কণ্ঠস্বর পেয়ে চমকে উঠে বলল, তুমি কখন এলে অপরূপ ভাইউ? অপরূপ ধীর পায়ে রুমের ভেতরে ঢুকলো। উষার সামনে দাঁড়িয়ে উষাকে বলল, দেখছিস তো তোর ঠিক থাকার নমুনা। তুই ঠিক নেই বুনু, তুই ঠিক থাকলে আমরা অবশ্যই খেয়াল করতাম। উষা নিষ্পলক চোখে অপরূপের দিকে তাকিয়ে রইল। এই ভাইগুলোর থেকে কিছু আড়াল করতে পারবে না সে। তাকে এক পলক দেখেই 5 ভাই বলে দিতে পারে তার কখন কি প্রয়োজন। সে ভালো আছে নাকি মন্দ আছে সবকিছু বুঝতে পারে তারা। উষার থেকে আবারও উত্তর না পেয়ে অপরূপ উষার সামনে হাঁটু মোড়ে বসলো। এক হাত উষার গালে ছুঁয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর বুনু, আমাকে বলবি না? ব্যাস এতটুকুই যথেষ্ট। উষা অপরূপের বুকে ঝাঁপিয়ে পড়ল, হু হু করে কেঁদে উঠল। বোনের কান্নার আওয়াজে ঈশানের বুকটা ধড়ফড় করে উঠল। দৌড়ে উষার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে তোর বোনও? কোন ছেলে তোকে ডিস্টার্ব করেছে? কেউ কিছু বলেছে? কার এত বড় সাহস আমার বোনকে গাদায়? একবার শুধু তার নাম বল, জ্যান্ত কবর দেবো আমি তাকে। তুই শুধু একবার বল তোর সাথে কে অসভ্যমতি
করেছে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।